বীরভূমে পাথর বালি ছাড়াও কয়লার অন্যতম একটা মাধ্যম আছে, শুধু কেবলমাত্র ডেউচা পাচামি নয়। প্রাক্তন যে মুখ্যমন্ত্রী, এটা একটা চিট। 30 কোটি টাকা চুরি করেছে এখানকার উতু কৃষ্ণমন্ডল আর কাজল। ডেউচা পাচামি কিংবা পাথর বালি, এই গোটা যে চিত্র বা এই গোটা চিত্রে যদি দুর্নীতি বা পাচারের যে চিত্রটা যদি তুলে ধরি, তাহলে সাঁইথিয়া একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই সাঁইথিয়ায় একসময় আদিবাসী স্কুলে পড়া, এখন তিনি বিজেপি বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কৃষ্ণকান্ত সাহা। নমস্কার। নমস্কার। কৃষ্ণবাবু, মানে সাঁইথিয়া একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাঁইথিয়া বীরভূমের এতটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে দেউচা পাচামির মতন বিষয় রয়েছে। আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হলো এই দেউচা পাচামি কতটা গুরুত্বপূর্ণ রাজ্যের কাছে এই মুহূর্তে? এটা তো রাজ্যের কাছে নয়, এটা মমতা ব্যানার্জি তো বিশ্বের কাছে ঠেলে দিয়েছিল। বিশ্বের বৃহত্তম কয়লা খনি হবে বলে উনি পাথর তোলার টেন্ডার দিয়ে দিয়েছিলেন। তা যাই হোক, সাঁইথিয়া একটা বীরভূমের ভৌগোলিক পরিবেশ যদি দেখেন, সাঁইথিয়া একটা মধ্যবর্তী স্থান এবং প্রাণ কেন্দ্র, মিডিল। স্বাধীনতার পর থেকে রাজনীতিগতভাবে সাঁইথিয়া কিন্তু অনেকটা পিছিয়ে। আপনি বাণিজ্যিক বলুন, এমনকি আপনি সামাজিক বলুন, এমনকি আপনি অর্থনৈতিক বলুন, সব দিক থেকে কিন্তু সাঁইথিয়াকে কংগ্রেস পিরিয়ড এবং কি তৃণমূল, সিপিএম, সব পিরিয়ডেই সাঁইথিয়াকে কেবলমাত্র রাজনীতিগতভাবে তাদেরকে ব্যবহার করেছে। কিন্তু সাঁইথিয়ার প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষ, তাদের মান উন্নয়ন হয়নি। কারণ এই সাঁইথিয়াটি এখনও তপশিলি কেন্দ্র, এসসি কেন্দ্র। তাই এই এসসি কেন্দ্রের যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ আছে, তাদের বিশেষ কিছু মান কিন্তু উন্নয়ন হয়নি। অথচ যদি আপনারা লক্ষ্য করেন, সাঁইথিয়া হচ্ছে একটা বাণিজ্যিক কেন্দ্র। এই সাঁইথিয়া বিগত দিনে ওই সাঁইথিয়ায় ঠিক করতো গোটা কলকাতার নটকন দ্রব্যের বাজার, সরিষার তেলের বহু ওই জায়গায় মিল ছিল, ময়দা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের। কিন্তু সেই জায়গায় সাঁইথিয়া আজকে পিছিয়ে পড়েছে, কেবলমাত্র রাজনীতিগতভাবে তারা পিছিয়ে দিয়েছে বিগত সরকার। আর ডেউচা পাচামির তো কথা আপনারা জানেনই, যে বিশ্বের দরবারে কেবলমাত্র ডেউচা পাচামির নামটা গেছে। কিন্তু কোনো দিন ডেউচা পাচামির মানুষরা কেমন আছে, ডেউচা পাচামির আদিবাসীরা কেমন আছে, ডেউচা পাচামির ব্যবসা কেমন চলছে, সেই বিষয়ে কিন্তু প্রাক্তন যে সরকারকে মানুষ বর্জন করেছে, সেই সরকার কিন্তু কোনো দিনও বুককে তাকায়নি। না, এই দেউচা পাচামি ছাড়াও আমি যদি দেখি যে দেউচা পাচামির যেখানে আদিবাসী, একেবারে আদিবাসীদের সরিয়ে দেওয়া হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল, তাদের ক্ষেত্রে তাদের যে নিয়োগ হয়েছে, মানে সেক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেইখানে, সেটাও তো একেবারে চূড়ান্ত দুর্নীতি হয়েছে। একদম। যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেই আদিবাসীরাই সেই জায়গাতে তারা চাকরি পায়নি। চাকরি পেয়েছে কে? অন্য স্থানের মানুষ, যে জায়গায় তাদের বসবাসও নেই। এই যে দুর্নীতি, তৃণমূলের নেতারা অন্য জায়গার মানুষকে চাকরি দিয়েছে, কিন্তু সেই জায়গায় যাদের আদিভূমি, যারা মূলবাসী, সেই মূলবাসী তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে। দু একটা সামান্য হয়তো তৃণমূলের যারা নেতা আদিবাসীর যেদিকে ব্যবহার করেছে, তারাই হয়তো কাজটা পেয়েছে, বাদবাকি কিন্তু তারা কিন্তু কাজ পায়নি। সেই জন্য আমরা আন্দোলন করেছি, 2021 সালে সর্ববৃহৎ আন্দোলন করেছি দেউচা পাচামি নিয়ে। মানে সেই আন্দোলনটা করলেন এবং শেষ পর্যন্ত কি হলো? মানে দেউচা পাচামি নিয়ে সেই দুর্নীতি তো ওরা করেই গেল। ডেউচা পাচামি এখন অধৈব চলে। এই তো এত বড় একটা শিল্প, এত 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 কোটি কোটি টাকা রাজস্বের ব্যাপার। দেখুন, এই বিষয় যে রয়েছে, এর চেয়েও কয়লার যে ব্যাপারটা, সে কয়লা দুবরাজপুরের যে লোবা, সে লোবাতেও কিন্তু খুব কম, খুব ওপরেই কিন্তু কয়লাটা আছে। আর ডেউচা পাচামিতে অনেকটা স্তর মাটি কাটায়, তারপর কয়লাটা আছে। এই মুখ্যমন্ত্রী, প্রাক্তন যে মুখ্যমন্ত্রী, এটা একটা চিট। ওখানকার মানুষদের সঙ্গে উনি চিট করেছেন। পাথর তোলার ওনার মূল উদ্দেশ্য ছিল, কয়লা নয়।
যার ফলে বিস্ফোরক কিন্তু- কথা তো এটা। একদম। তারপরে যখন ডেউচা তথা ওই এলাকার মানুষরা, কারণ এই ডেউচা পাচামিটা শুধু কেবলমাত্র সাঁইথিয়া বিধানসভার মধ্যে অবস্থিত নয়, সাঁইথিয়া এবং রামপুরহাট বিধানসভা পুরোটা এরিয়া জুড়ে খনিজ সম্পদের ভাণ্ডার। তাই সেই জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে এটা পুরোটাই ওই এলাকার মানুষদিকে ধাপ্পাবাজি দেওয়া হয়েছে। না, আমি 2021-এর কথা যদি বলি, আমরা নিউজ কভারেজের সময় দেখেছিলাম আপনি এবং ধ্রুবদা, মানে আপনাদের জেলা সভাপতি এবং রামপুরহাটের বর্তমান বিধায়ক, আপনারা দুজন চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করেছেন এবং সেটাকে রুখে দেওয়ারও চেষ্টা করেছেন। কিন্তু যেটা বিষয়, এই দেউচা পাচামির দিকে কিন্তু একটা জেনারেশন তাকিয়েছিল। অবশ্যই বীরভূমের একটা বড় অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারতো এটা, কিন্তু সেক্ষেত্রে এই সরকার তো সেটা পুরো একেবারে ধ্বংস করে দিয়েছে, পুরোটাই ধ্বংস তৃণমূল করেছে। সরকার। আমরা আশাবাদী, আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসাবে আমাদেরও দায়বদ্ধতা আছে। অবশ্যই ডেউচা পাচামি নিয়ে শিল্পের কথা ভাববেন। মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই ডেউচা পাচামিকে নিয়ে অবশ্যই তার চিন্তাভাবনা আছেন এবং থাকবে। কারণ 2021 সালে তিনি বিরোধী দলনেতা হিসাবে সেই জায়গায় বৃহত্তর আন্দোলনের ওনার নেতৃত্বেই হয়েছিল। না, এই যে এই বীরভূমটা এমন একটা জায়গা যেখানে গরু, কয়লা, বালি, পাথর সব একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং একেবারে সেটা ভরপুর প্রাকৃতিক সম্পদ, এবং এই জায়গা থেকেই পাচারের যে গন্ধ সেইটাই কিন্তু পাওয়া গেছিলো। ইডি থেকে শুরু করে সবাই এখান থেকেই শুরু। অবশ্যই বীরভূম খনিজ সম্পদের ভাণ্ডার। এগুলো ছাড়াও আমি মনে করি বীরভূমের ইকোনমিক অবস্থার আরও মান বাড়বে। কারণ বীরভূমে আমরা জানি যে সতীপীঠ, আপনি জানেন, আপনারাও জানেন, গোটা বিশ্বের মানুষ জানে, অন্যতম তারাপীঠ, বক্রেশ্বর এবং নন্দকেশ্বরী সাঁইথিয়া বিধানসভায় অবস্থিত, কঙ্কালীতলা এবং মা ফুল্লরা, এই যে এতগুলো সতীপীঠ এবং শক্তিপীঠ আছে, গোটা বিশ্বের মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ, আমি মনে করি এটা একটা ইকো ট্যুরিজমের একটা অন্যতম মাধ্যম হবে। এবং মানুষ ওই জায়গায় যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, তাতে ওই এলাকার মান উন্নয়ন অতি অবশ্যই হবে। কেবলমাত্র বীরভূমকে বালি, পাথর এইসবের দুর্নীতির দিক থেকে একটু না ভেবে, আজকে দেখুন বীরভূমের বীর যে ভূম, অর্থাৎ বীরদের যে বাস, তার কিন্তু প্রতিফলন আস্তে আস্তে ঘটছে। আজকে চর্চিত বিষয় হয়ে উঠেছে বীরভূম, কারণ সবচেয়ে বেশি রাজস্ব আদায় এই বীরভূম থেকে হচ্ছে, বীরভূম থেকে পাথর। হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী সেটা তাই স্বীকার করেছেন। সেটা অবশ্যই সকলেই জানে। আগামী দিনেও আমাদের বিশ্বাস এবং ভরসা যে বীরভূম অতি অবশ্যই সব দিক থেকে এগিয়ে আসার সম্ভাবনা থাকবে। আমি এই প্রশ্নটা আপনাকে করছিলাম, আর মানে এখনই করতাম আর কি, সেটা হচ্ছে যে এই পাথর, বালি, পাথর বা কয়লা, এটা তো পাচার আমরা দেখেছি, সেখানে আমাদের ভাইপো জড়িত, এই ব্যাপারটাও শোনা গেছে। কিন্তু এই বালি, কয়লা, পাথর এটা কী পরিমাণে, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন যে ঠিক চিত্রটা কোন ভয়ানক পর্যায়ে ছিল এবং সেটাকে কিভাবে রুখে দেওয়ার পরিকল্পনা করছেন? দেখুন, মৌরাক্ষী নদীর তীরে বালি, আর সেই মৌরাক্ষী নদীর তীরে আপনারা দেখেছেন তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া আপনি তো, আমি আপনাকে একটু থামালাম, আপনি তো জেলও খেটেছেন 10 দিন তিলপাড়া ব্যারেজ নিয়ে আন্দোলন করতে গিয়ে। বৃহত্তর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা জেলও খেটেছি। 30 কোটি টাকা লুট হয়েছে তিলপাড়া ব্যারেজকে তৈরি করার নামে। এমনভাবে তিলপাড়া ব্যারেজে বালি তুলেছে যে সেই তিলপাড়া ব্যারেজ পুরোটা ঝুলে গেছে এবং ফেটে গেছে, যার ফলে পুরো পরিবহন বন্ধ। যোগাযোগ ব্যবস্থা উত্তরবঙ্গের সঙ্গে পুরোটাই একবারে বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা আন্দোলন করেছিলাম, আর সেই আন্দোলনেই আমাদের জেল হয়েছে। বালি কিভাবে উঠেছে, আর তার পুরোটাই রাজস্ব ফাঁকি, কোনো রয়্যালিটি নেই, পুরোটাই চলে গেছে তৃণমূলের নেতাদের হাতে, যার ফলে দুর্নীতির অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল বীরভূম। আর তার ফলেই চরাম গুড়বাতাসা এইসবগুলো উঠে এসেছে। না, আপনি যদি দেখি কৃষ্ণবাবু, সেটা হচ্ছে যে এই যে বালি, কয়লা, গরু এইগুলো তো রয়েছেই, কিন্তু সাঁইথিয়া যদি দেখি সেক্ষেত্রে সাঁইথিয়া কিন্তু মানে আদিবাসী একটা প্রবণ এলাকা এবং তার পাশাপাশি পিছিয়ে পড়া যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোর মধ্যে একটা। আপনি বিধায়ক হয়েছেন, 10,000+ ভোটে জিতেছেন।
আপনার আমি যে প্রশ্ন যদি করি যে তিনটে প্রথম কি পরিকল্পনা রয়েছে সাঁইথিয়া নিয়ে? দেখুন, আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়, শিক্ষায় মানুষকে চেতনা আনতে পারে। সাঁইথিয়া বিধানসভার সমস্ত স্কুল, কারণ একটা গরিব ঘরের ছেলে মেয়ে কোনো দিনই সে প্রাইভেট স্কুলে পড়তে পারে না, প্রাইভেট স্কুলে পড়ার মতন ক্ষমতা তাদের নেই। তাই প্রথম সাঁইথিয়া বিধানসভায় শিক্ষার মানটা বাড়ানোর জন্য আমার প্রচেষ্টা আছে। আপনার তো নিজেরও স্কুল আছে আদিবাসী স্কুল। একদম, আমি গৃহশিক্ষকতার পেশায় অনেক দিন থেকে আছি, একটা আদিবাসী স্কুলও চালাই। তাই দেখুন, শিক্ষার মান যদি আমাদের ওই সাঁইথিয়ার তপশিলি এবং এসটি সম্প্রদায়ের মানুষদের মধ্যে শিক্ষার হার যদি বেড়ে যায়, চাকরি খুঁজতে হবে না, চাকরি অলরেডি বীরভূমে শুরু হবে। আজকে বীরভূমের দিকে তাকিয়ে অন্য জেলার মানুষরা বীরভূমে চাকরি করবে, এটা আমাদের বিশ্বাস আছে। তাই আগে শিক্ষা দীক্ষায় এবং স্বাস্থ্য সচেতনতা, সাঁইথিয়ায় যেহেতু এসসি এবং এসটি সম্প্রদায়ের মানুষের বাস বেশি, তাই তারা স্বাস্থ্যগতভাবেও তারা কিন্তু পিছিয়ে আছে। একটা গরিব পরিবারে যদি যান, দেখতে পাবেন যে সে একটা আদিবাসী মহিলা, আদিবাসী বাচ্চা, সে অপুষ্টিতে ভুগছে। তাই সাঁইথিয়ায় ফার্স্ট প্রায়োরিটি আমি মনে করেছি যে সাঁইথিয়ায় শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা যদি বৃদ্ধি পায়, অতি অবশ্যই সাঁইথিয়াতে উন্নত মানের হচ্ছে সাঁইথিয়া ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, বীরভূমের যে আপনি যে কথাটা একটু আগে বলছিলেন যে শিল্প বা চাকরি এই বিষয়গুলো দিয়ে বীরভূম এগিয়ে যেতে পারে, কিন্তু সেইগুলো করতে গেলে প্রথমে যেটা বিজেপিকে করতে হবে সেটা শিল্প। ঠিক সেই শিল্পর জায়গা দেউচাপাচামি বা শিল্পর জায়গা যদি বলি, সেক্ষেত্রে কয়লা বা যদি পাথর বালি সেই সমস্ত কিছুই তো একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তৃণমূল। সেই বিষয়টাকে সাজাবেন কি? দেখুন, বীরভূমে পাথর বালি ছাড়াও কয়লার অন্যতম একটা মাধ্যম আছে। শুধু কেবলমাত্র দেউচাপাচামি নয়, দুবরাজপুর, খয়রাসোল বিভিন্ন জায়গায় কিন্তু কয়লার একটা, সেই কয়লাকে কেন্দ্র করে অনেক অনুসারী শিল্প গড়ে উঠতে পারে। এমনকি বীরভূমের খড়ি শিল্প, খড়ি মাটি যেটা বলে, সেটা আন্তর্জাতিক শিল্পে পৌঁছায়। তাই এই শিল্পগুলোকে কেন্দ্র করে কিন্তু অনুসারী শিল্প অনেক গড়তে পারে। সেই বিষয় নিয়ে বিগত কোনো সরকার এরকম চিন্তাভাবনাই তাদের মধ্যে আসেনি। আমাদের বিশ্বাস এই সরকার এবং সেই সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমরা সেটাকে বাস্তব রূপ দেব। আমরা এর প্রতি আমরা দৃঢ়ভাবে আমরা কিন্তু এইভাবে আমরা এগিয়ে যাব সমস্তভাবে। সবচেয়ে গর্বের বিষয়, আমরা 2টো ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। এমনকি ওই জায়গায় আমাদের অনেক ভালো ভালো নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে আলোচনা করে, বহু মানুষের সঙ্গে আমরা তাদের সঙ্গে আলোচনা করে আমার মনে হয় শিল্পের দিক থেকে অর্থনৈতিকতাভাবে বীরভূম এগিয়ে আসবে। না, বীরভূমের কৃষি, যেহেতু আপনাদের কৃষিমন্ত্রী বীরভূম থেকে রয়েছে, সেক্ষেত্রে বীরভূম কি কৃষির দিক থেকে কোনো বড় কিছু পাচ্ছে বা পাবে? অবশ্যই। এই সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় চাল মিল আছে। হ্যাঁ, শুধু সাঁইথিয়া নয়, রামপুরহাটেরও বিভিন্ন জায়গা, এবং আপনি দুবরাজপুর এবং বোলপুর এই জায়গাতেও। কারণ আপনারা জানেন যে বর্ধমান যে বিভাগ, অর্থাৎ বর্ধমান বীরভূম, এই জায়গায় ধান উৎপাদন ভালো হয়। তা সেই জায়গায় যেহেতু আমরা কৃষিমন্ত্রী পেয়েছি, অবশ্যই সেই বিষয় নিয়ে, কৃষি নিয়েও চিন্তাভাবনা আমাদের থাকবে, সেই দিকেও তারা কিন্তু এগিয়ে যাবে। কৃষ্ণদা, আমার মানে এবার প্রশ্নগুলো একেবারে র্যাপিড ফায়ার টাইপের করব। মানে আমি একটা ক্যারেক্টারের নাম বলবো, সেটাকে আপনি একটা শব্দ বা একটা লাইনে বলুন। মানে আপনার প্রথম যে বিষয়টা মাথায় আসবে, আমি যদি প্রথমে বলি গরু, কয়লা এবং বালির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার নাম যত মার্কেটে না হয় ততই ভালো, কারণ উনি এখন এমন জায়গায় পৌঁছে গেছেন যে সব সময় মানুষের মধ্যে এমন আলোচনা চলছে যে আস্তে আস্তে উনি স্বর্গের দিকে গেছেন। শুভেন্দু অধিকারী পূজনীয় ব্যক্তি, বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্নের ফেরিওয়ালা। নরেন্দ্র মোদী, আমার তো মনে হয় কোনো সময় মনে হয় যেন ইনি ঈশ্বরের দূত। আমার প্রথম অনুভূতি হয়েছে তার সান্নিধ্যে সরাসরি একবার এসেছি। তা ওনার হাত যখন আমার মাথার ওপর পড়ল, হাতের ওপর যখন পড়ল, একটা অন্য অনুভূতি। এসব ঈশ্বর প্রদত্ত শক্তি না থাকলে আমার মনে হয়েছে যে এসব সম্ভব নয়। অনুব্রত মণ্ডল, দেখুন, ইনাকে তো সরকারি
সরকারে থাকাকালীন ওনাকে তো অনেক হাইলাইট হয়েছে, তাই এখন বর্তমানে কেমন অবস্থা আছে খবর লিক, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সব মানুষই খবর নিক। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ধরুন আপনি রাজনীতিতে যেহেতু আছেন, আপনি বিধায়ক, আপনার উপর বহু মানুষের প্রত্যাশা, আপনার সাঁইথিয়ারই বহু মানুষের প্রত্যাশা। আচ্ছা, আপনার কি কখনো কোনো রাজনৈতিক কোনো ইচ্ছা আছে যেখানে দাঁড়িয়ে আপনি শুধু শুধু সাঁইথিয়ার নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা সর্বভারতীয় ক্ষেত্রে কোনো কিছু করতে চান, এরকম কোনো ইচ্ছে? দেখুন, ইচ্ছা শুধু থাকলে হয় না, ইচ্ছা জনতা জনার্দনের উপর নির্ভর করে। এই রাজনীতি বিষয়টাই কিন্তু পুরোটাই আমাদের মূলধন, সেটাই হচ্ছে যে জনতা জনার্দন। মানুষ যদি চায়, মানুষের প্রতি যদি আমাদের আস্থা থাকে, জীবনে প্রথম বিধায়ক হিসাবে মানুষের কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের নেতৃত্ব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই যে আমার মতন একজন প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা ছেলেকে জনপ্রতিনিধি বানিয়েছে। তাই রাজনীতিতে কি করব না করব, জনতা জনার্দন যদি আশীর্বাদ করে, মানুষের ভালোবাসা যদি পায়, কারণ মানুষই, আমি মনে করি মানুষই হচ্ছে মূল শক্তি। হিউম্যান পাওয়ার ইজ বেস্ট পাওয়ার। তাই এই পাওয়ার যদি থাকে তাহলে অতি অবশ্যই চিন্তাভাবনাও এগোবে। কে বলে রাজনীতি রাজার নীতি? আসলে এই রাজনীতি রাজার নীতি নয় শুধুমাত্র। এই রাজনীতিতে তারাও আছেন যারা প্রান্তিক জায়গা থেকে উঠে আসেন, যারা গোবরেও পদ্ম ফুল ফোটান, এবং আদিবাসী যা স্কুল থেকে পড়াশুনো করেও তিনি বিধায়ক, এবং তিনি শুধুমাত্র বিধায়ক নন, সাধারণ মানুষের ইচ্ছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নিয়ে তিনি এগিয়ে যেতে চান অনেক দূরে। ধন্যবাদ, এবং আপনাদের উপর অনেক অনেক প্রত্যাশা রইল সাধারণ মানুষের। ধন্যবাদ কৃষ্ণবাবু। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।